হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 9-এ চ্যাপ্টার 4.2 অর্থাৎ মোলের ধারণা এই নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা মোল সম্পর্কিত অনেক কিছু আলোচনা করব। জানি এই চ্যাপ্টারটা একটু খটকা লাগে। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খটকা লাগার মতো কিচ্ছু নেই, খুব কনসেপ্টের ওপর বিল্ড হয়ে আছে এই চ্যাপ্টারটা। তাই প্রত্যেকটা কথা কিন্তু তোমরা খুব ভালোভাবে শুনবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, মূল সংখ্যা কী জিনিস? প্রথমেই মূল সংখ্যা হলেই এই যে বলা হয় মূল কী জিনিস, দেখো প্রথমেই হচ্ছে মূল কী জিনিস সেটা আমাদের জানতে হবে। মোল আর কিছুই না, মোল একটা পরিমাণকে বোঝায়। মোল একটা পরিমাণকে বোঝায়। কি? মোল বোঝায় একটা পরিমাণকে। অর্থাৎ আমরা জানি যে এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণ, মানে কোনো পদার্থের মধ্যে কতটা পরিমাণ, মানে কোনো কিছুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে সেটা বোঝাতে গেলে এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ইংরেজিতে কীভাবে লেখা হয়? MOL, মোল, এইভাবে লেখা হয়। দেখো, এই মোল কী জিনিস? মোল হচ্ছে একটা পদার্থ। যেমন তুমি যদি এক্সাম্পল হিসেবে ভাবতে চাও তাহলে ভাবো, আমরা যে এরকম কথাটা বলি যে 1 ডজন, 1 জোড়া, 1 ক্রোশ, এই যে এরকম আমরা কথাগুলো বলি, এই 1 ডজন, 1 জোড়া, 1 ক্রোশ, এগুলো কি? এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থকে বোঝায়। যেমন তোমার মনে করো, যদি ডজন আর জোড়া হিসেবেই বলি, ক্রোশ বাদ দাও, তুমি ডজন, 1 ডজন মানে 12টি, 1 জোড়া মানে কটি? 2টি, এইভাবে। এবার তুমি এখানে যা খুশি পদার্থ বসাতে পারো। তোমাকে যদি বলা হয় যে তুমি বাজার থেকে 1 ডজন কলা নিয়ে আসবে, তো তুমি কটা কলা নিয়ে আসবে? বাজার থেকে 12টা কলা নিয়ে আসবে। কটা কলা নিয়ে আসবে? 12টা কলা নিয়ে আসবে। তোমাকে যদি বলা হয় যে 1 জোড়া তুমি আম নিয়ে এসো, তাহলে তুমি কটা নিয়ে আসবে আম? বাজার থেকে 2টো আম নিয়ে আসবে। তাহলে এই যে ডজন, জোড়া, এইরকমই হচ্ছে মোল। তাহলে 1 মোল মানে কতগুলো? দেখো, 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যে কোনো পদার্থকেই বোঝায়। যে কোনো পদার্থ, হ্যাঁ, অনেকটা বড় নাম্বারটা। এখানে 12টা বা 2টোর মতো এত ছোট ছোট নাম্বার নয় কিন্তু। 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোনো পদার্থকে বোঝায়। ফর্সে মনে করো, কেউ যদি, আমি বললাম যে আমার কাছে কতগুলো বই আছে, আমার কাছে 1 মোল বই আছে। তাহলে আমার কাছে কতগুলো বই আছে? 1 মোল বই আছে। তার মানে আমার কাছে টোটাল কতগুলো সংখ্যক বই আছে? না, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক বই আমার কাছে আছে। তোমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি বাজার থেকে 1 মোল পরিমাণ আঙুর নিয়ে এসো। 1 মোল পরিমাণ আঙুর, তো তুমি কতগুলো আঙুর নিয়ে আসবে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আঙুর নিয়ে আসবে। আর কিচ্ছু নেই, জাস্ট এইটুকু জিনিসই আছে। তাহলে 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে একটা গোছাকে বোঝায়, একটা গোছা, একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। সেই পরিমাণটা কত সংখ্যক? না, 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যক যে কোনো জিনিসকে বোঝায়। তোমাকে যদি বলা হয় যে 1 মোল বই, তাহলে তুমি 6.022 ইন্টু 10⁻23টা বই। যদি বলা হয় 1 মোল আঙুর, 6.022 ইন্টু 10⁻23টা আঙুর। তুমি কতগুলো ভাত খাও? তুমি মজা করে বললে আমি 1 মোল পরিমাণ ভাত খাই। কত পরিমাণ? 1 মোল। 1 মোলটা ভাত খাই। 1 মোল ভাত মানে কতগুলো ভাত তোমার পাতে থাকে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ভাত। অর্থাৎ এত সংখ্যক চালের ভাত তুমি খাও। এইভাবে কিন্তু একটা হিউজ নাম্বারকে বোঝানো হয়। এটা কিন্তু একটা প্রচুর বড় নাম্বার, কারণ 10⁻23 মানে 1-এর পিঠে 10খানা শূন্য দিয়ে এই নাম্বারটাকে গুণ করা হয়। বেশ, এবার এই জিনিসটাকেই আমাদের অণু পরমাণু রসায়নবিদ্যায় মেনলি ব্যবহার করা হয়। দেখো, অণু পরমাণু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, তাই একটা হিউজ নাম্বার না হলে একটা পরিমাপযোগ্য পরিমাণ কিন্তু আমরা পাবো না। তাই বলা হয় 1 মোল দিয়ে বলা হয়। মনে করো 1 মোল পরমাণু, যা খুশির একটা পরমাণু তুমি নাও,
আমি বললাম 1 মোল পরমাণু সমান কতগুলো পরমাণু হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, এতগুলো সংখ্যক পরমাণু। আবার একইভাবে আমি যদি বলি যে 1 মোল অণু, 1 মোল অণু, তাহলে কি হবে? একই হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এবার কি হবে, যেহেতু আমি অণু বলেছিলাম তাহলে এখানেও হবে অণু। এই হচ্ছে মোল, এই হচ্ছে মোল, আর কিচ্ছু নাই। 1 মোল মানে এইটাই। 1 মোল মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোনো পদার্থের পরিমাণকে বোঝানো হয়, আর কিচ্ছু নেই। তাহলে এবার আমরা সংজ্ঞার দিকে চলে যাই। দেখো সংজ্ঞাতে যদি বলা হয় যে 1 মোল কাকে বলা হয়, দেখো এইগুলোকে যখন আমরা ডেফিনিশন আকারে দেবো তখন কি হবে, তুলনা করে করে দিতে হবে, এগুলোকে তুলনা করে দিতে হবে। দেখো 1 মোল কি বলছে, কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির গঠনকারী উপাদান কণার সংখ্যা কার্বন 12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যার সমান, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলা হয়। যখন প্রথমে এটাকে স্টার্ট করা হয়েছিল, কিভাবে এই নাম্বারটা পাওয়া গেল, কিভাবে বলছে কার্বন 12 এই যে আইসোটোপ মানে 6C কার্বন, এই কার্বনের এই আইসোটোপটার কত 0.012 কেজি, এত কেজি বা আমাদের তুমি বলতে পারো 12 গ্রাম এই কার্বন পরমাণুটা নেওয়া হয়েছিল। 12 গ্রাম নেওয়া হলো একটা জায়গায়, মনে করো এইটা কার্বনের পরিমাণটা, এটা 12 গ্রাম মতো নেওয়া হয়েছে একটা জায়গায়। এবার এই 12 গ্রাম স্যাম্পেলে দেখা গেল যে কতগুলো কার্বন পরমাণু আছে, কতগুলো পরিমাণ কার্বন পরমাণু আছে। দেখা গেল এর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু আছে। তখন থেকে বলা হলো যে এই নাম্বারটার সঙ্গে ম্যাচ করানো হবে। তুমি মনে করো অন্য কোনো একটা পদার্থকে নিয়েছো, মনে করো অক্সিজেন নিয়েছো, এই অক্সিজেনের 1 মোল অক্সিজেন বলতে কি বোঝাবে, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু বলছে যে পদার্থটির যে পরিমাণের মধ্যে ওই উপাদান কণিকা অর্থাৎ অক্সিজেন পরমাণু বলছে কার্বনের 12 গ্রাম যদি তুমি কার্বন নাও 12C এই আইসোটোপটার, তাই 12 গ্রামের মধ্যে যত সংখ্যক পরমাণু থাকবে সেই সংখ্যক পরমাণু ওই যে তুমি অক্সিজেনটা নিয়েছিলে ওই অক্সিজেনের মধ্যে যে পরিমাণের মধ্যে থাকবে সেই পরিমাণটাকে বলা হবে ওই পদার্থের মোল সংখ্যা। তাহলে এই হলো আমাদের ডেফিনিশন, যে কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির গঠনকারী উপাদান কণার সংখ্যা C12 আইসোটোপের 0.012 কেজি বা 12 গ্রাম পরিমাণ উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যার সমান, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের মোল 1 মোল বলা হয়। 1 মোল বলা হয়। সেই পরিমাণটা কত, সেই পরিমাণটা কিছুই না, সেই পরিমাণটা হচ্ছে আমাদের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। কতগুলো সংখ্যক? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এই সংখ্যাটাকে কি বলা হয়? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা বলছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। একে এনএ দিয়ে প্রকাশ করা হয়। এনএ দিয়ে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.022 ইন্টু 10⁻23। এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে কি বলা হয়? এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রোর নাম্বার। কোন নাম্বারটাকে? অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23, এইটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ 1 মোল মানে আমরা কি বলতে পারি? 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক সেই পদার্থটির কণিকা। বেশ, এবার আমরা চলে আসি মোল সংখ্যা কী জিনিস তার উপরে। দেখো মোল সংখ্যা হচ্ছে কীভাবে প্রকাশ করা হয়, যে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এই দুটোর যে অনুপাত হয় তাকেই বলা হয় আমাদের মোল সংখ্যা। ফর্সে তোমাকে বলল যে দেখো কীভাবে তুমি বুঝবে আর কি মোল সংখ্যা। তোমাকে ফর অ্যান এক্সাম্পল फोर 12.004 ইন্টু 10⁻23 এই সংখ্যক পরতে তুমি ধরো যে কোনো একটা পদার্থ সোডিয়ামের
মোল সংখ্যা কত? তোমাকে এটা কোশ্চেন দিয়েছে যে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক সোডিয়ামের মোল সংখ্যা কত? সোডিয়াম পরমাণুর মোল সংখ্যা কত? তুমি কিভাবে করবে যে মোল সংখ্যা? দেখো আমাকে যেটা গিভেন যে নাম্বারটা, সে নাম্বারটাকে আমি উপরে লিখব 12.044 ইন্টু 10⁻23, আর নিচে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। অর্থাৎ দেখো কাটাকাটি হবে এবং এখানে দশমিক দশমিক উঠে যাবে এবং এটা 2 দিয়ে যাবে, অর্থাৎ মোল সংখ্যা কত এখানে? 2। অর্থাৎ মোল সংখ্যা কত? 2। এভাবে কিন্তু আমরা মোল সংখ্যাকে বার করব। তাহলে মোল সংখ্যাকে কীভাবে ডিফাইন করা যায়? যে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকেই আমাদের মোল সংখ্যা বলা হয়। এইভাবে বলতে পারি। তাহলে আরেকভাবে বলতে পারি, যেটা এই মুহূর্তে একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো তাও শুনে রাখো যে মোল সংখ্যা বলছে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের যদি দেয়, কোনো গ্যাসের আয়তন যেটা আমাদের গিভেন আছে এত আয়তন এত আয়তন বাই 22.4 লিটার, এর যে অনুপাতটা হয় এই অনুপাতটাকেই আবার বলা হয় আমাদের মোল সংখ্যা। এই 22.4 এটা একটা খুব ইম্পর্টেন্ট নাম্বার, এটাও আমরা পরে আলোচনা করব। এখন আপাতত তুমি জেনে রাখো। দেখো অ্যাভোগাড্রো সংখ্যা এখানে পড়লাম, এবার চলে আসবো আমরা অ্যাভোগাড্রো ধ্রুবক কী। দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকে হয় অ্যাভোগাড্রো নাম্বার পার মোল। এই পার মোল যদি আমরা যোগ করে দিই তাহলেই হয়ে যায়, এই যে নাম্বারটা দাঁড়িয়ে যায় এটা কি বলা হয় আমাদের অ্যাভোগাড্রোর ধ্রুবক। এখানে কি অ্যাভোগাড্রো নাম্বারের কোনো কিন্তু একক থাকে না, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক কী হয়? অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, এইটাকে বলা হয় আমাদের, অর্থাৎ এনে অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, এটাকে বলা হয় আমাদের অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাভোগাড্রোর ধ্রুবক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখান থেকে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক সেই পদার্থের কণিকা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সেই সংখ্যা। মোল কি? মোল হচ্ছে একটা পরিমাণকে বোঝায়, যেমন 1 ডজন মানে 12টা, 1 জোড়া মানে 2টো, তেমনি 1 মোল মানে কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সেই কণিকা। এবার আমরা পারমাণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর এই নিয়ে আলোচনা করব। দেখো পারমাণবিক ভর কী জিনিস? পারমাণবিক ভর মানে এটা মনে হতে পারে যে একটা পরমাণুর ভর, একটা পরমাণুর ভর, কোনো একটা পদার্থের একটা পরমাণুর ভর, কিন্তু আদৌ কিন্তু এটা নয়। কারণ একটা পরমাণুর ভরকে কখনোই কিন্তু মাপা সেভাবে সম্ভব নয়, কারণ পরমাণুই এত নগণ্য, সেক্ষেত্রে কিন্তু একটা পরমাণুর ভরকে কখনোই মাপা সম্ভব নয়। দেখো একটা পরমাণুর ভরকে আমরা কখনোই মাপতে পারছি না, কিন্তু আমাদেরকে একটা পরমাণুর ভর মাপতেই হবে, কারণ রসায়নে অনেক রকম ক্যালকুলেশন করার জন্যে একটা পরমাণুর ভরের কিন্তু প্রয়োজন পড়ছে। তাই কী হবে, ডাইরেক্টলি মাপতে না পারলেও আমরা ইনডাইরেক্টলি মাপবো। ইনডাইরেক্টলি কীভাবে মাপবো? অন্য কোনো একটা পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে অন্য আরেকটা পরমাণুর ভর সেই পরমাণুর তুলনায় কতগুণ ভারী সেই রেশিওটা আমরা কিন্তু আনতে পারবো। এইটাকেই বলা হয় আমাদের পারমাণবিক ভর। এটা কিন্তু কি একটা পরমাণুর ভর সঠিক অর্থে নয়, আবার খুব ভালো করে যদি সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা করে দেখো তাহলে কিন্তু এটা ডিনোট করে একটা পরমাণুর ভরকেই মানে উল্টো দিকভাবে, মানে ইনডাইরেক্টলি সেটাকেই রিপ্রেজেন্ট করে, কিন্তু ডাইরেক্টলি কখনোই সেটা একটা পরমাণুর ভরকে রিপ্রেজেন্ট করছে না। একটা রেশিওকে, একটা অনুপাতকে সে কী করছে? রিপ্রেজেন্ট করছে। কিভাবে? দেখো এবার এই পারমাণবিক ভর মাপার জন্যে আমরা বিভিন্ন রকমের স্কেল ব্যবহার করি। তার মধ্যে প্রচলিত হচ্ছে হাইড্রোজেন স্কেল, প্রথম ব্যবহৃত হতো, তারপরে কার্বন স্কেলের তৈরি হয় এবং তারপরে আরও অক্সিজেন স্কেলটেল ছিল। দেখো আমাদের দুটো জানলেই হবে। হাইড্রোজেন স্কেল অনুযায়ী কি হয় বলছে, কোনো মৌলের একটা পরমাণু, সাপোজ মনে করো যে কোনো একটা মৌল, কোনো একটা মৌলের একটা পরমাণুর একটি পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। যেমন মনে করো তুমি সোডিয়াম, সোডিয়াম কি হয় মনে করো 11, আমাদের সোডিয়ামের হচ্ছে 11 না 23 হচ্ছে আমাদের কি একটা পরমাণুর ভর বা একটা পরমাণুর পারমাণবিক ভর। এই বলছে তাহলে মৌলের পারমাণবিক ভর কি বলা হবে? যা মৌলের একটা পরমাণুর ভর কত? 23। তাহলে সোডিয়াম হচ্ছে 23 বাই, এখানে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত হয়? 1 হয়, তাহলে 23/1। তাহলে কত আসবে আমাদের?
23/1 যদি করি আমি, সেই 23ই আসবে। তো আলটিমেটলি এটা একদিক থেকে একটা পরমাণুর ভরকেই রিপ্রেজেন্ট করছে, আবার অন্য দিক থেকে দেখতে গেলে কি একটা রেশিওকে ডিনোট করছে। তাই অনেকাংশে বলা হয় যে আমাদের পারমাণবিক ভর মানে একটা পরমাণুর ভর কখনোই কিন্তু নয়। তাহলে পরমাণু ভরের আমরা কি করে সংজ্ঞা দেবো? হাইড্রোজেন স্কেল অনুযায়ী আমরা এইভাবে বলবো, হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর মৌলটির একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এই যে রেশিওটা, এই রেশিওটা কি বলা হয়? মৌলের পারমাণবিক ভর, বা আরও ভালোভাবে বললে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আবার এটাই যদি আমি কার্বন স্কেল অনুযায়ী সংজ্ঞা দিতে চাই তাহলে কি হবে? দেখো এখানে একটা আমাদের সুবিধা ছিল যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত? 1। সেই কারণে নিচে আমার 1 চলে আসছিল, তাই ওপরে যেটা ছিল সেই সংখ্যাটাই হয়ে যাচ্ছিল। কিন্তু এবার কার্বনের কি হয়? কার্বন 12 আইসোটোপটাকে নেওয়া হয়, কার্বন 12 আইসোটোপটাকে নেওয়া হয়। এই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভর কিন্তু 1 নয়, কত? 12 ধরে নেওয়া হয়, 12 একক, 12 ইউ AMU এককে। কার্বনের 12C মানে এই 12 আইসোটোপটার একটা পরমাণুর ভরকে 12 একক ধরে তার 1/12 অংশের তুলনায় অন্য কোনো মৌলের একটি পরমাণু যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। ফরসে তুমি এই সোডিয়ামের এক্সাম্পলটাই নাও, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর যদি আমি বার করতে চাই তাহলে কী হবে? সোডিয়ামের একটা পরমাণুর ভর কত? 23 বাই কার্বনের একটা পরমাণুর ভর, একটা পরমাণুর 1/12 অংশ। তাহলে কার্বনের একটা পরমাণু কত ভর হবে? 12 ইন্টু এর আবার 1/12 করে দেওয়া হবে, এর 1/12 করে দেওয়া হবে। দেখো মানে আলটিমেটলি এনিহাও নিচটাকে কী করতে হবে? আমাকে 1 করতে হবে। যেহেতু ওর একটা পরমাণুর ভর হচ্ছে 12, সেহেতু ওকে কী করা হলো? 1/12 দিয়ে গুণ করে দেওয়া হলো। ওর কী করা হলো? 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী করে দেওয়া হলো। তাহলে কি হবে? দেখো নিচটা 12 কেটে গেল, অর্থাৎ নিচেটা সেই 1ই এলো, অর্থাৎ এখানেও কি হলো? এখানেও সেই 23ই এলো আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর। তো এইভাবে কার্বন স্কেল অনুযায়ী আমরা সংজ্ঞা দিতে পারি। যখন এটা অক্সিজেন স্কেলে চলে যাবে তখন অক্সিজেনের কত হয়? অক্সিজেনের 16 হয়। তখনই বলা হবে অক্সিজেনের একটা পরমাণুর ভর 16 ইউনিট ধরে তার 1/16 অংশের তুলনায় কোনো একটা অন্য মৌল যতগুণ ভারী সেই সংখ্যাকে বলা হবে ওই মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ নিচটাকে আমাকে কিন্তু জ্যাটানি কস্ট 1 করতে হবে। তো এই গেল আমাদের পারমাণবিক ভর। আলটিমেটলি মোটামুটি তুমি এভাবে বুঝতে পারো যে পারমাণবিক ভর মানে মৌলের একটা পরমাণুর ভরকে ডিনোট করা হয় ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি কিন্তু কখনোই কথাটা সত্যি নয়, ইনডাইরেক্টলি কিন্তু কথাটা সত্যি। চলো এবার আমরা চলে আসি আমাদের যেটা কাজে লাগবে, গ্রাম পারমাণবিক ভর। এখানটাই আমাদের ইম্পর্টেন্ট, এখানটা ভালো করে শোনো। দেখো গ্রাম পারমাণবিক ভর কী জিনিস? বলছে কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে ওই মৌলটির গ্রাম পারমাণবিক ভর বলা হয়। কোনো একটা মৌলের পারমাণবিক ভর যত বেরোলো তার সামনে যদি আমি গ্রাম লিখে দিই, গ্রাম এককটা লিখে দিই, তাহলেই সেটা হয়ে যায় গ্রাম পারমাণবিক ভর। যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম, ব্যাস আর কিচ্ছু না। যা ওর পারমাণবিক ভর হবে, কোন একটা মৌলের পারমাণবিক ভর যা হবে তার সামনে কেবলমাত্র তাকে সেইটাকেই গ্রাম দিয়ে লিখে দিলেই যে সংখ্যাটা পাওয়া যাবে 14 গ্রাম, সেটাই হয়ে যাবে আমাদের গ্রাম পারমাণবিক ভর, আর কিচ্ছু নেই এর মধ্যে। এবার এটা কেন করা হলো? কারণ দেখো একটা পরমাণুর ভর নিয়ে আমরা কিছু করতে পারবো না, আমরা কোনো ক্যালকুলেশন কোনো কাজ আমরা করতে পারবো না। কিন্তু ফরসে মনে করো নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 ইউনিট, 14 AMU বলা হয়, 14 ইউনিট। এই একটা পরমাণু নাইট্রোজেন আমরা কিছুতেই পেতে পারি না ফ্রি অবস্থায়, সেটাকে নিয়ে আমরা চোখেই দেখতে পাবো না, কী করে কাজ করব। কিন্তু আমরা 14 গ্রাম নাইট্রোজেন, এই 14 গ্রাম নাইট্রোজেনকে কিন্তু আমরা কী করতে পারি? আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি, সেই কারণে নিয়ে আসা হলো। এবারে কি লিঙ্কটা কি অ্যাভোগাড্রো সংখ্যার সাথে? বলছে কোনো মৌলিক পদার্থের 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 1023 এত সংখ্যক পরমাণুর গ্রাম এককে প্রকাশিত ভরই হলো মৌলটির গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে 1 মোল সমান মৌলটির 1 গ্রাম পরমাণু। 1 মোল সমান আমরা কি বলতে পারি? মৌলটির 1 গ্রাম পরমাণু। দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত?
14 ইউ। সেই জন্য নাইট্রোজেনের গ্রামে প্রকাশিত গ্রাম পারমাণবিক ভর কত? 14 গ্রাম। এবার বলা হচ্ছে 1 মোল সংখ্যক মানে মৌলিক পদার্থের 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু গ্রাম এককে প্রকাশিত ভরই হলো মৌলের পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ আমরা এটা বলতে পারি 1 মোল নাইট্রোজেন পরমাণু 1 মোল নাইট্রোজেন পরমাণু সমানই হচ্ছে আমাদের 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু। কেন? কারণ 14 গ্রামটাই কি? 14 গ্রামটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, এটাও আমরা বলতে পারি। অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণু মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। আর সেভাবেই আমরা উল্টোভাবে বলতে পারি যে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে কত? 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু। অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণু মানে 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু। লিঙ্কটা খুব ভালো করে বুঝবে। দেখো আবার এইভাবে বলতে পারি যে 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু সমান কতগুলো পরমাণুর সঙ্গে সমান? অ্যাভোগাড্রো সংখ্যক। কারণ 1 মোলের সঙ্গে সমান। এবার 1 মোল মানে কতগুলো সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। অর্থাৎ কতগুলো? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু এর সঙ্গে কিন্তু সমান। অর্থাৎ 14 গ্রাম নাইট্রোজেন পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু আছে? কতগুলো সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আছে। দেখো অর্থাৎ এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। অর্থাৎ 1 মোল বা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত হবে? 16 গ্রাম। অর্থাৎ এভাবে বলতে পারি, এটা নাইট্রোজেন নিয়ে বললাম, যদি আমরা বলি অক্সিজেন নিয়ে, তাহলে অক্সিজেনের কি হয়? একটা অক্সিজেন পরমাণু, এই পরমাণুর পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে আমাদের 16 হচ্ছে পারমাণবিক ভর বা 16 একক ইউনিট, 16 ইউনিট। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে? গ্রাম পারমাণবিক ভর কত হবে অক্সিজেনের? দেখো যেটা ওর একটা পরমাণুর ভর বা পারমাণবিক ভর যেটা, তার পাশেই গ্রাম লিখে দিলে হয়ে যায় গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ 16 গ্রাম। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। তাহলে এই 16 গ্রাম, তাহলে 1 মোল অক্সিজেন যদি আমি বলি, 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু সমানই হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। 16 গ্রাম অক্সিজেন পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণু। আবার উল্টোভাবে আমরা এটাও বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন পরমাণু মানেই কি? মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, Na সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। অর্থাৎ এই 16 গ্রাম অক্সিজেন পরমাণু মানে কি? 6 পয়েন্ট, তার মধ্যে কতগুলো আছে? 6.022 ইন্টু 10⁻23 এতগুলো সংখ্যক পরমাণু আছে, এতগুলো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। এই হলো আমাদের কনসেপ্ট। এবার লাস্ট একটাই চলে যায়, যেটা গ্রাম পরমাণুভাবে বলছিলাম। গ্রাম পরমাণু, দেখো গ্রাম পরমাণু কি জিনিস? কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকে ওই পদার্থের মৌলটির 1 গ্রাম পরমাণু বলা হয়। অর্থাৎ এই 16 গ্রাম অক্সিজেন পরমাণু, এটা কি বলা হবে? 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানেই কি? 16 গ্রাম অক্সিজেন পরমাণু। আর সেটা মানেই কি? সেটা মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু মানে ওই মৌলটির, মনে করো যে কোনো, এবার নাইট্রোজেন অক্সিজেন নিয়ে বললাম, এবার যদি আমি সোডিয়াম নিয়ে বলি তোমাদের, দেখো সোডিয়াম Na, সোডিয়ামের পারমাণবিক ভর কত হয়? আচ্ছা, এই অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম এদের পারমাণবিক ভরগুলো আমি কিভাবে বলছি? এগুলো একটা ছক আছে, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে।
যে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর কত এবং আণবিক ভর কত, এগুলো কিছু কিছু মৌলের আমাদের মনে রাখতে হবে। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত হয়, এগুলো হচ্ছে এটা হচ্ছে 23। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, না সোডিয়ামের Na এর গ্রাম পারমাণবিক ভর কত, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। অর্থাৎ সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত, আমাদের 23 গ্রাম। এই 23 গ্রাম সোডিয়াম পরমাণু মানে আবার আমরা কি বলতে পারি যে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে আমাদের কত গ্রাম সোডিয়াম, 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে হচ্ছে সমান হচ্ছে আমাদের 23 গ্রাম সোডিয়াম পরমাণু, 23 গ্রাম সোডিয়াম পরমাণু। অর্থাৎ 1 গ্রাম পরমাণু মানে এই যে গ্রামে প্রকাশিত আমাদের যে পারমাণবিক ভর সেইটাই হচ্ছে আমাদের 1 গ্রাম পরমাণু সংখ্যা। অর্থাৎ 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানেই হচ্ছে 23 গ্রাম সোডিয়াম পরমাণু। আবার এভাবে আমরা উল্টো দিক থেকে কি বলতে পারি, 1 মোল সোডিয়াম পরমাণু Na পরমাণু মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু সোডিয়াম, 1 গ্রাম পরমাণু সোডিয়াম। এর মানে কি, এর মানেই হচ্ছে 23 গ্রাম সোডিয়াম পরমাণু। অর্থাৎ 1 মোল সোডিয়াম পরমাণু মানেই হচ্ছে 23 গ্রাম সোডিয়াম পরমাণু। আচ্ছা 23 গ্রাম সোডিয়াম পরমাণু কি, 23 গ্রাম সোডিয়াম পরমাণু মানে হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণু। অর্থাৎ উল্টো দিক থেকেও আমি যদি বলতে চাই যে 23 গ্রাম সোডিয়াম পরমাণু সমান হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণু। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 23 গ্রাম সোডিয়াম পরমাণুর মধ্যে কতগুলো সোডিয়াম পরমাণু আছে, কতগুলো, তাহলে কি হবে, দেখো 1 মোল সোডিয়াম পরমাণু মানে কত সংখ্যক সোডিয়াম পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে n বড় হয়ে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম পরমাণু, Na পরমাণু। তার মানে কি হবে, অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23 সংখ্যক সোডিয়াম পরমাণু। এই হচ্ছে এই সব কটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড এবং সব কটা জিনিসই কিন্তু এক। অর্থাৎ আমাদের গ্রাম পারমাণবিক ভর যা তাই হচ্ছে 1 গ্রাম পরমাণু, আর 1 গ্রাম পরমাণু মানে যা সেটাই হচ্ছে 1 মোল পরমাণু, আর 1 মোল পরমাণু মানেই যা সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক সেই উপাদানটার পরমাণু। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিস, গ্রাম পরমাণু এবং অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে কি সম্পর্ক। অর্থাৎ 1 গ্রাম পরমাণু মানেই হচ্ছে আমাদের কি অ্যাভোগাড্রো সংখ্যক সেই পদার্থটার পরমাণু। তাহলে এই গেল আমাদের গ্রাম পরমাণু সংক্রান্ত কথাবার্তা। দেখো এবার আমরা পারমাণবিক ভরের একক দেখব। দেখো আমরা যেটা বললাম তোমাকে যে পারমাণবিক ভর প্রকৃতপক্ষে কিন্তু একটা পরমাণুর ভর কখনোই বলা যায় না। হ্যাঁ, ইনডাইরেক্টলি আমরা অনেকভাবে বলতে পারি, যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এটা কখনোই কিন্তু একটা পরমাণুর ভর নয়। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, যদি আমরা একটা পরমাণুর ভর বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। দেখো একটা পরমাণুর ভর বার করতে গেলে আমাদের এই 1U সম্পর্কে বা 1AMU সম্পর্কে আগে একটু জানতে হবে। 1AMU কি, AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট বলা হচ্ছে 12C এই যে আইসোটোপটা, এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে 1 পারমাণবিক ভর একক বা 1U বা 1 অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। অর্থাৎ কার্বন পরমাণুর যে ভর 12 ধরা হয় তার 1/12 অংশ মানে 12 × 1/12, এটা কি বলা হয় 1AMU। এটাকে কি বলা হয় 1AMU বা 1U বলা হয়। এই 1U-কে যদি আমরা AMU সমানই হচ্ছে 1U যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত গ্রাম আসবে না 1.66 × 10⁻24 গ্রাম। 1AMU বা 1U ইজিক্যাল টু কত হয় 1.66 × 10⁻24
গ্রাম। বেশ, এত দূর আমরা বুঝলাম। এবার এখান থেকে যদি আমরা একটা মৌলের পরমাণুর ভর কত জানতে চাই, তাহলে কি হবে, মৌলের একটি পরমাণুর ভর সমান হয় মৌলের পারমাণবিক ভর, তার সঙ্গে 1U-কে আমাদের গুণ করতে হবে। ফরসে তোমরা ধরো নাইট্রোজেনের যদি আমরা একটা পরমাণুর ভর বার করি, নাইট্রোজেনের একটি পরমাণুর ভর সমান কি হবে, মৌলের পারমাণবিক ভর অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর কত হয় 14 ইন্টু কী হবে 1U, অর্থাৎ লেখা হবে 14U। এইভাবে লেখা হবে 14U লেখা মানে এটাকে বোঝাচ্ছি যে নাইট্রোজেনের একটা পারমাণবিক ভর কত হবে সেই সংখ্যাটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ নাইট্রোজেনের একটা পারমাণবিক ভর 14U। এটাই হচ্ছে আমাদের ইউ অর্থাৎ AMU। এই মানটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। 1 AMU সমানই হচ্ছে 1U। এই 1U-কে গ্রামে প্রকাশ করলে কত হয় 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো চলো এবার আমরা দেখে নিই আণবিক ভর সম্পর্কে। দেখো, আণবিক ভর যেভাবে আমরা পারমাণবিক ভরকে পড়েছিলাম সেইভাবেই ঠিক আমরা আণবিক ভরকে পড়ব, একদম সেম টাইপের কিন্তু ডেফিনিশন। কি বলা হচ্ছে, কার্বন স্কেল অনুযায়ী, আর অন্যান্য স্কেল নিয়ে আমরা আলোচনা করছি না। কার্বনের 12C আইসোটোপ, এই আইসোটোপের একটা পরমাণুর ভরকে 12 একক ধরে তার 1/12 অংশের তুলনায় অন্য কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণু যতগুণ ভারী সেই সংখ্যাকেই ওই পদার্থের কি বলা হয়, আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর বলা হয়। অর্থাৎ পদার্থের আণবিক ভর ইজিক্যাল টু কী হবে, পদার্থের একটি অণুর ভর, পদার্থের কটা অণুর ভর, একটা অণুর ভর, বাই কি একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশ। আগেরটাই কী ছিল, আগেরটাই ছিল আমাদের পদার্থের একটি পরমাণুর ভর ছিল, এখানে কেবল যেহেতু আণবিক ভর সেহেতু হবে একটি অণুর ভর। চলো, এর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গ্রাম আণবিক ভর। গ্রামে প্রকাশিত আণবিক ভর কি বলা হবে, গ্রাম আণবিক ভর। কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর বলা হয়, যেভাবে গ্রাম পারমাণবিক ভর আমরা পেয়েছিলাম। দেখো, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। তাহলে আমরা লিখতে পারি যে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর হবে 28 গ্রাম, আর কিচ্ছু না, 28 গ্রাম। শুধু গ্রামটাকে পাশে যোগ করে দেবো, আর কিচ্ছু না। এবার গ্রাম অণু, 1 গ্রাম অণু কি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যৌগের আণবিক ভরের গ্রামে প্রকাশিত করলে যত গ্রাম হয়, অর্থাৎ এই যে যত গ্রাম হচ্ছে সেটা কি বলা হয় আমাদের ওই পদার্থের 1 গ্রাম অণু, অর্থাৎ 28 গ্রাম। সেই একইভাবে আমরা বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেন অণু মানেই হচ্ছে আমাদের 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু নাইট্রোজেন, 1 গ্রাম অণু নাইট্রোজেন। অর্থাৎ আমাদের যে আণবিক ভর তাকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যাটা পাবো সেটা কি বলা হবে আমাদের গ্রাম অণু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এবার আমরা মোলার ভর এবং মোলার আয়তন সম্পর্কে আলোচনা করব। দেখো, মোলার ভর এবং মোলার আয়তন সম্পর্কে আলোচনা করার আগেই আমরা যে একটা জিনিস দেখব সেটা হচ্ছে কিছু মৌল এবং তাদের পারমাণবিক ভর, এগুলো আমাদের ডাটাগুলো কিন্তু মনে রাখতে হবে, সেগুলো আমরা দেখে নেব। দেখো, স্ট্যান্ডার্ড কিছু মানে জেনারেলি এগুলো করলেই হয়, আরও আছে যেগুলো তোমাদের প্রবলেমে যদি দেয় তাদের পারমাণবিক ভর তোমাদের গিভেন থাকবে, কিন্তু এগুলো একটু মনে রাখার চেষ্টা আমরা করব। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হয় 1, কার্বনের হয় 12, অক্সিজেনের হয় 16, সোডিয়ামের হয় 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সালফারের হয় 32, আচ্ছা পটাশিয়ামের হয় 39, ক্যালসিয়ামের হয় 40, কপারের হয় 63.5 আর জিঙ্কের হয় 65। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার চলে আসি আমরা মোলার ভর কী জিনিস সেই নিয়ে। দেখো, মোলার ভর নামের মধ্যেই আছে। মোলার ভর অর্থাৎ মোলের ভর, অর্থাৎ 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের যে ভর হবে তাকেই বলা হবে মোলার ভর। যে কোনো পদার্থের 1 মোল অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণা, যেমন অণু হতে পারে সেটা 1 মোল পরিমাণ পরমাণু হতে পারে, 1 মোল পরিমাণ অণু হতে পারে, 1 মোল পরিমাণ যা খুশি হতে পারে, 1 মোল পরিমাণ এর যে ভর হবে তাকে ওই পদার্থের মোলার ভর বলা হবে। দেখো, মোলার ভর আমরা কি করে বার করব কোনো জিনিসের, বুঝে যে সমস্ত পদার্থের পরমাণু মুক্ত অবস্থায় থাকে, যে সমস্ত পরমাণুর
পদার্থের পরমাণু মুক্ত, যেমন সোডিয়াম এক পরমাণু, অর্থাৎ এক পরমাণু যে সমস্ত পদার্থগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে, মোলার ভর সমান আমাদের কি গ্রাম পারমাণবিক ভরটাই হবে। তাহলে যদি আমরা বলি সোডিয়ামের মোলার ভর কত হবে, সোডিয়ামের মোলার ভর সমান কত হবে, দেখো সোডিয়ামের কত আছে, সোডিয়াম Na23, তাহলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বলেছি, তাহলে হবে 23 গ্রাম। তাহলে সোডিয়ামের মোলার ভর কত হবে, 23 গ্রাম। খুবই সিম্পল, এগুলো অ্যাজ এ থিওরি আকারে আছে বলে তোমাদের কাছে খুবই একটু লাগছে, কিন্তু এগুলো খুব ইজি জিনিস, যখন আমরা নিউমেরিক্যাল করব তখন আমরা বুঝতে পারবো। এরপর 2 নম্বর বলছে যাদের পরমাণু আকারে থাকে না, যাদের অণু আকারে থাকে তাদের মোলার ভর আমরা কি করে পাবো, তাহলে মোলার ভর তখন হয়ে যাবে কিছুই না গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর যেমন আমাদের মনে করো একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা নিই H2O, জলের অণু। প্রথম কথা আমাদের দেখতে হবে জলের অণুর আণবিক ভর কত, এটা আমাদের বার করতে হবে। এটা আমরা একটু পরে শিখবো কী করে আমরা আণবিক ভর বার করব। তবুও আমরা দেখে নিচ্ছি, মানে এর মধ্যে যে পরমাণুগুলো থাকবে তাদের যে সংখ্যাগুলো আছে তাদের পারমাণবিক ভরগুলো একসঙ্গে যোগ করে দিলেই আমাদের আণবিক ভর চলে আসবে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, কিন্তু হাইড্রোজেন কতগুলো আছে এখানে 2খানা, তাহলে 2 × 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, তাহলে 16 সমান কত হবে 18, তাহলে 18 হচ্ছে জলের কি, জলের আণবিক ভর হচ্ছে কত 18, তাহলে জলের গ্রাম আণবিক ভর কত হবে, তাহলে জলের গ্রাম আণবিক ভর, তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে জল এর আণবিক ভর কত 18, তাহলে জলের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে জলের গ্রাম আণবিক ভর কত, গ্রামের জল ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে জলের মোলার ভর কত হবে, তাহলে H2 এর মোলার ভর, H2 এর 1 মোলের ভর, মোলার ভর মানে 1 মোল এর ভর, এর মোলার ভর সমান হবে 18 গ্রাম। অথবা আমরা বলতে পারি 1 মোল H2 এর ভর, 1 মোল জল এর ভর কত হবে 18 গ্রাম। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। 1 মোলের যে ভর হবে সেটা কি বলা হবে আমাদের মোলার ভর। তাহলে যদি 1 পরমাণু হয় যার পরমাণু মুক্ত অবস্থায় থাকে সেটা হবে গ্রাম পারমাণবিক ভর, আর যাদের আমাদের অণুমুক্ত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে হবে গ্রাম আণবিক ভর, অর্থাৎ গ্রামে প্রকাশিত ভরটা। চলো এবার আমরা মোলার আয়তন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো কি আছে মোলার আয়তন, এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে যে 1 মোলের যে আয়তন হবে তাকেই বলা হবে মোলার আয়তন। কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণু আয়তনকে মোলার আয়তন বলা হয়। এবার এখানে কি প্রত্যেকটা আমাদের যে গ্যাস আছে এসটিপিতে প্রত্যেকটা গ্যাসের কিন্তু মোলার আয়তন, প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন সেম কত, এটা 22.4 লিটার, 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাস, তুমি সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, যে কোনো গ্যাস নিয়ে নাও, তুমি 1 মোল নাও, মানে অর্থাৎ 1 মোল অক্সিজেন গ্যাস, এই গ্যাসের আয়তন 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন সমানই কী হবে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন সমানই হবে 1 মোল হিলিয়াম গ্যাস নিলাম, হিলিয়াম গ্যাসের আয়তন সব সমান হবে। যা গ্যাস আছে সমস্ত যদি 1 মোল করে নাও, সমস্ত গ্যাসের আয়তনই সমান হবে। কত হবে সেটা হচ্ছে 22.4 লিটার, এটা যেন মাথায় থাকে। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের একটা অণুর আমাদের যে 1 মোল অণুর আয়তন, 1 মোল অণুর আয়তন কত হবে 22.4 লিটার। অর্থাৎ তোমাকে যদি কেউ এভাবে বলে তাহলে এখান থেকে এই দুটোর মধ্যে রিলেশন কীভাবে পাবো আমরা, দেখো একটা গ্যাসের ক্ষেত্রে মনে করো তোমাকে বলা হলো ফরসে এখানে অক্সিজেন, দেখো অক্সিজেন জেনারেলি কী আকারে থাকে, O2 আকারে থাকে, অর্থাৎ দ্বিপরমাণু আকারে থাকে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত হবে, অক্সিজেনের আণবিক ভর কত হবে, দেখো অক্সিজেনের পারমাণবিক ভর কত 16,
16 কিন্তু দুটো পরমাণু আছে ইন্টু 2 সমান হচ্ছে 32। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32। তাহলে অক্সিজেনের O2 এর গ্রাম আণবিক ভর কত? সমান 32 গ্রাম। গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 মোলের ভর কত? 1 মোলের ভর সমান হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন অণু মানে 32 গ্রাম অক্সিজেন অণু। এবার তোমাকে যদি উল্টোভাবে বলে যে 1 মোল অক্সিজেন অণুর 1 মোল অক্সিজেন অণুর ভর তো 32 গ্রাম, তাহলে 1 মোল অক্সিজেন অণুর আয়তন কত হবে? কত হবে আয়তন? 1 মোল অক্সিজেনের ভর মানে 32 গ্রাম অক্সিজেন অণু, অক্সিজেন অণু। এর মানে কি? এটার মানেই হচ্ছে 1 মোল 32 গ্রাম অক্সিজেন অণু মানেই হচ্ছে 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন অণু। এবার 1 মোল অক্সিজেন যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার, 22.4 লিটার। অর্থাৎ 1 মোল যা হবে 1 মোলের আয়তন কত হবে? 22.4 লিটার। তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তো এই ছকটা তোমরা ভালো করে মুখস্থ করবে এবং এখানে কি হবে? মোলার আয়তন জেনে রাখবে যে সমস্ত গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। আর এখান থেকে কি মনে রাখবে? যে মোলার ভর যাদের পরমাণু মুক্ত অবস্থায় থাকে তাদের মোলার ভর গ্রাম পারমাণবিক ভরটাই হয়, আর যাদের অণুমুক্ত অবস্থায় থাকে তাদের মোলার ভর গ্রাম আণবিক ভর দিয়েই হয়। এবার আমরা দেখব সংকেত ভর কি করে বার করব। দেখো এবার সংকেত ভর কী জিনিস? জেনারেলি কি হয়, আমাদের যে আয়নীয় যৌগগুলো থাকে তাদের কিন্তু এককভাবে কোনো অণুর অস্তিত্ব থাকে না, তারা কেলাস গঠন করে থাকে। অর্থাৎ একটা অণুর সঙ্গে আরেকটা অণু এইভাবে জুড়ে 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 একটা ক্যাটায়নের সঙ্গে একটা অ্যানায়ন, তার সঙ্গে আরেকটা ক্যাটায়ন এইভাবে যুক্ত হয়ে একটা বড় টাইপের কেলাস তৈরি করে। তার জন্য কি হয়, যেহেতু একক অণুর অস্তিত্ব নেই সেই জন্য আণবিক ভর বলেও কিন্তু কিছু হয় না। তাহলে কি বলা হয়? তাদেরকে সংকেত ভর বলা হয়। কীরকম? বলছে আয়নীয় যৌগের সংকেত এককের অন্তর্গত পরমাণুগুলোর পারমাণবিক ভরের যোগফলই হলো ওই যৌগের সংকেত ভর। যেমন আমাদের NaCl যদি আমরা ধরি, NaCl এর আণবিক ভর এটা কিন্তু কোনো কথা হয় না, কারণ NaCl এর একটা বিচ্ছিন্ন এরকম অণুর কোনো অস্তিত্ব নেই। আমরা লিখে প্রকাশ করতে পারি কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তাই বলা হয়েছে যে অন্তর্গত পরমাণুগুলো মানে সংকেত এককের, এটা সংকেত একক, সংকেত দিয়ে প্রকাশ করা হয়। সংকেত এককের অন্তর্গত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফল। এখানে পরমাণু দুখানা, এখানে সোডিয়াম আর একটা ক্লোরিন। এই পরমাণু দুটোর পারমাণবিক ভরের যোগফলই হবে ওই যৌগের সংকেত ভর। যেমন দেখো সোডিয়াম এবং ক্লোরিন কী হবে? সোডিয়ামের পারমাণবিক ভর কত হচ্ছে 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 35.5। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 5 7 8 4 5 58.5। এটা হচ্ছে আমাদের NaCl এর কী হয়ে যাবে? সংকেত ভর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা কিছু যৌগের কি করব? আণবিক ভর বার করা শিখব। দেখো পারমাণবিক ভর এই একটা লিস্ট আছে, এই লিস্টে যতগুলো আছে এগুলো আমাদের মনে রাখার একটু চেষ্টা করতে হবে, না হলে এইগুলো জেনারেলি কি হয় পরীক্ষাতে আমাদের দিয়ে দেয়, নিচে নিচে এই উপাদানের পারমাণবিক ভরগুলো কিন্তু দিয়ে দেয়, এতটাও চাপ থাকে না। এবার দিয়ে যে সব সময় দেবেই এর কোনো কিন্তু গ্যারেন্টি থাকে না, তাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবার এখান থেকে আমাদের পরীক্ষায় কি দেয় দেখো, কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে এই কটা করলে তোমাদের গোটা বিশ্বব্রহ্মাণ্ডে যাই আসুক না কেন সবই তোমরা বলতে পারবে যে আমরা কি বার করব। এবার আণবিক ভর বার করব। দেখো NaCl এরটা বার করেছি, এবার আমরা H2SO4 এর আণবিক ভর বার করব। কি করে বার করব? দেখো H2SO4 এর আণবিক ভর বার করতে গেলে আমাদের দেখতে হবে কি কি পরমাণু কি কি আছে সেগুলো আমাদের দেখতে হবে। দেখো পরমাণু কি কি আছে? হাইড্রোজেন পরমাণু আছে, সালফার পরমাণু আছে, আর অক্সিজেন পরমাণু আছে। এবার তাহলে এই পরমাণুগুলোর পারমাণবিক ভরগুলোকে যোগ করে দিলেই আমাদের কাজ মিটে যাবে, আমাদের আণবিক ভর পেয়ে যাব। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। বেশ, এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। প্লাস এবার সালফারের পারমাণবিক ভর কত? 32, এটাকেও আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এটাকেও আমি একটা ব্র্যাকেটের মধ্যে
রাখলাম। তাহলে এই তিনটেকে আমরা যদি যোগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব আণবিক ভর। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে দেখো এখানে হাইড্রোজেন কতগুলো পরমাণু আছে, হাইড্রোজেনের দুখানা পরমাণু আছে, তাই হাইড্রোজেনের যে পারমাণবিক ভরটা সেটাকে এই পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হাইড্রোজেন একটা পরমাণু তো নেই, দুটো পরমাণু আছে, তাহলে দুবার যোগ হবে, তাই দুবার যোগ না করে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। দেখো সালফারের একটা পরমাণু আছে, তাই কিছু দিয়ে গুণ করার দরকার নেই। কিন্তু অক্সিজেনের কি আছে, দেখো 4খানা পরমাণু আছে, তাহলে এটা কি করব, 16কে 4 দিয়ে গুণ করব। নয় 16কে আমরা 4 বার যোগ করব, আর ইজি কি 16কে 4 দিয়ে গুণ করে দেওয়া। তাহলে দেখো কি হবে, 2 + 32 আর 4 16 কত হয় আমাদের 64। তাহলে এইগুলোকে যোগ করো, দেখো কত আসছে, 4 5 6 7 8 6 7 8 9 98। তাহলে আমাদের কত আসছে, H2SO4 এর আণবিক ভর কত আসছে, 98। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা HCl-টাকে এইভাবে করব। দেখো HCl এটা সিম্পল, HCl এর মধ্যে হাইড্রোজেন এবং একটা ক্লোরিন আছে, তাহলে 1 এখানে কিছু দেওয়ার দরকার নেই, প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে সিম্পলি হবে 36.5। আচ্ছা NH3 অ্যামোনিয়া, NH3 যদি পারমাণবিক ভর আমরা বার করতে চাই তাহলে দেখো কি কি আছে, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। নাইট্রোজেনের কত হয় আমাদের, নাইট্রোজেনের হয় আমাদের 14, নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় আমাদের 14, এখানে লেখা নেই, নাইট্রোজেন হচ্ছে আমাদের 14। আচ্ছা প্লাস হাইড্রোজেনের কত হয় 1, হাইড্রোজেনের কটা আছে, 3টে পরমাণু আছে। দেখো হাইড্রোজেনের কটা পরমাণু, 3টে পরমাণু, তাহলে 14 17, তাহলে 17 হচ্ছে আমাদের কার, অ্যামোনিয়ার আণবিক ভর। তারপরে আছে আমাদের H2O জলটা আমরা আগেও বার করেছিলাম, আরও একবার বার করব। দেখো হাইড্রোজেন 1 কিন্তু কটা আছে, 2টো, তাহলে 2 × 1 প্লাস অক্সিজেন একটাই আছে মানে 16, তাহলে কত হবে এটা 18, তাহলে জলের আণবিক ভর কত 18। আচ্ছা এরপরে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন আছে, ক্যালসিয়ামের কত হয়, ক্যালসিয়ামের আণবিক ভর হয় 40, প্লাস ক্লোরিন কতগুলো আছে, ক্লোরিন 2খানা আছে, তাহলে আমি কি করব 2 গুণিতক, এবার ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5, তাহলে কত হবে 40 প্লাস 35 × 70 আর 71, তাহলে কত হবে 111, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আচ্ছা এরপরে কে আছে, এরপরে আছে আমাদের, আচ্ছা এটা বড়টাকে আমরা পরে করছি, H2S-টা করে নিই। H2S হাইড্রোজেন সালফাইড, H2S দেখো H2S-এ হাইড্রোজেনের কত হয়, হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1, 2খানা পরমাণু আছে 2 দিয়ে গুণ করব, প্লাস সালফারের কত হয় 32, তাহলে কত হবে 34 হয়ে গেল আমাদের H2S হাইড্রোজেন সালফাইডের কি আণবিক ভর। তারপরে আছে MgCl2, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম আছে আর ক্লোরিন আছে 2টো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত হয় 24, প্লাস ক্লোরিনের কত হয়, ক্লোরিনের হয় 35.5, কিন্তু ক্লোরিনের কটা আছে 2টো পরমাণু আছে, তাই হবে 24 প্লাস 71, তাহলে হবে 5 9 95, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি আণবিক ভর। এরপরে যেটা পড়ে আছে সেটা বড় পাড়া, সেটা দেখো আমরা এই জায়গাতেই বার করে দিচ্ছি, Na2CO3.10H2O, এর ক্ষেত্রে যদি আমরা বার করি, দেখো সোডিয়াম কটা আছে, সোডিয়াম আমাদের 2খানা আছে, তাহলে আমরা প্রথমেই লিখব 2 × সোডিয়ামের কত হয়, সোডিয়ামের হয় 23 পারমাণবিক ভর, প্লাস কার্বন আছে, কার্বনের পারমাণবিক ভর কত হয় 12, দেখো কার্বন একটাই পরমাণু আছে, প্লাস অক্সিজেনের কত পারমাণবিক ভর হয়, ওটা হয় 16, তাহলে 16 কিন্তু কটা অক্সিজেন আছে, 3খানা অক্সিজেন আছে, তাহলে 3 × 16, এবার এটা ডট মানে এর সঙ্গেই আছে, এটাকেও প্লাস করব, প্লাস 10খানা, দেখো টোটাল এটা 10, তাহলে 10 × একবারে লিখে দেবো, 10 × বাকি যেটা সেটা হবে H2O কত হবে, H কটা আছে 2টো আছে, তাহলে 2 × 1 প্লাস অক্সিজেন একটা আছে, মানে হচ্ছে আমাদের 16, এটাকে টোটাল ক্যালকুলেট করতে হবে, তাহলে 23 2 কত হবে 46 প্লাস 12 3 16 48 প্লাস 10 × 18,
সমান 46 প্লাস 12 প্লাস 48 প্লাস 180। এবার এই সব কটাকে আমাদেরকে যোগ করতে হবে। দেখো 8 8 আর 2 10 আর 6 16, 6 হাতে 1, 8 আর 4 12, 12 আর 4 16, আর একে 17, আর একে 18 8, হাতে রইল 1, 1 আর একে 2, 286 আসছে আমাদের Na2CO3.10H2O। এর সংকেত ভর কত আসছে? এর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আণবিক ভর লেখা যাবে না, এটা হবে সংকেত ভর। কত? 286 আসছে আমাদের সংকেত ভর। তাহলে আশা করি তোমরা কীভাবে বার করতে হবে, যাদের আণবিক ভর হবে তাদের আণবিক ভর, যাদের আণবিক ভর এই কথাটা বলা যাবে না তাদের সংকেত ভর কীভাবে বার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কতগুলো করে পরমাণু আছে তাদের পারমাণবিক ভরগুলো বসিয়ে দিয়ে যোগ করতে হবে, আর কতগুলো করে পরমাণু আছে তার রেসপেক্টে গুণ করে কিন্তু আমরা এগুলোকে বার করতে পারবো। এবং তার জন্য মেন জিনিস হচ্ছে এই ছকটা আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। যদি পরীক্ষায় ছকটা দেয়, যেগুলো তোমার লাগবে সেগুলো যদি কোশ্চেনে দিয়ে দেয় তাহলে খুব ভালো কথা, আর যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এগুলো মনেই রাখতে হবে। আর যদি মনেও না রাখো, কোশ্চেনেও না দেয়, তাহলে তুমি কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা মোলের ধারণা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। হয়তো পুরোপুরি ক্লিয়ার হবে না, তবুও আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছে। এবার যতটুকু ক্লিয়ার না হবে তার জন্য আমাদের পরবর্তী ভিডিও আসছে, সেটাকেও তোমরা দেখো, এবং তোমাদের কাছে যে বইগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে খুব ভালো করে পড়ো। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস PDF আকারে পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট www.lrnr.in গিয়ে তোমরা ভিজিট করতে পারো। আর এই ক্লাস যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর শেয়ার করবে। চলো টাটা আজকের মতো, আবার দেখা হবে পরবর্তী সময়ে এর পরবর্তী অংশ নিয়ে।